चलिए आपको बड़ी खबर बता देते हैं। जहां करीब 4,500 बेरोजगार युवाओं से ठगी का मामला सामने आया है। हर नौकरी की तलाश कर रहे युवक युवतियों से हजारों रुपए लेने के बावजूद नौकरी न देने का आरोप लगाया गया है। यह आरोप मालदा जिले के कालियाचक थाना क्षेत्र के सुजापुर स्थित एक प्राइवेट नर्सिंग होम के अधिकारी नजीबुल शेख और उसकी बहन पर लगे हैं। बताया जा रहा है कि नेशनल हाईवे पर स्थित मालदा मिशन हॉस्पिटल नाम से एक नर्सिंग होम कुछ समय के लिए संचालित हुआ था। इसके बाद जनवरी 2025 से सोशल मीडिया के विभिन्न प्लेटफॉर्म पर बड़े स्तर पर विज्ञापन दिए जाने लगे। विज्ञापन में दावा किया गया कि जिले में 400 बेड का नया अस्पताल खोला जा रहा है, जिसमें विभिन्न विभागों में करीब 4,500 पदों पर भर्ती की जाएगी। यह सूचना फैलते ही पश्चिम बंगाल के अलग अलग जिलों और अन्य राज्यों से भी बड़ी ही संख्या में बेरोजगार युवाओं ने आवेदन किया। आवेदन करने वाले सभी अभ्यर्थियों को इंटरव्यू के लिए बुलाया गया। उन्हें नर्सिंग ग्रुप डी, टेक्नीशियन, सिक्योरिटी सहित कई पदों पर नियुक्ति का आश्वासन दिया गया। आरोप है कि चयन प्रक्रिया के नाम पर अभ्यर्थियों से यूनिफॉर्म और ट्रेनिंग शुल्क के रूप में 5,000 से 18,000 रुपए तक वसूले गए। ठगी के शिकार लोगों का कहना है कि लगभग 4,500 युवाओं से यह रकम ली गई। यदि कुल राशि का अनुमान लगाया जाए तो यह कई करोड़ रुपए तक पहुंचती है। इंटरव्यू के दौरान नर्सिंग पद के लिए आई युवतियों से अपेक्षित वेतन के बारे में पूछा गया। किसी ने 12,000 तो किसी ने 13,000 रुपए बताए, जिस पर नर्सिंग होम के अधिकारियों ने उन्हें 15,000 रुपए देने का आश्वासन दिया। फिलहाल पीड़ित युवाओं ने प्रशासन से इस पूरे मामले की निष्पक्ष जांच कर दोषियों के खिलाफ कड़ी से कड़ी कार्रवाई की मांग की है। देखिए खास रिपोर्ट। गौरी मंडल, আমি ভূতনি দিয়া থেকে এসেছি। আমি প্রথমে ফেসবুক পেজে আমি দেখতে পাই ওদের লিঙ্ক, মালদা মিশন হাসপাতালের লিঙ্ক, যে কাজের ভ্যাকেন্সি দিয়েছে। আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তো কাজের জন্য আমরা ছুটে আসি। প্রথমে আমি ফোন করি, মালদা মিশনে যে দুটো নাম্বার দেওয়া ছিল ওই একটা নম্বরে ফোন করে দিয়ে বলে যে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে সিভি পাঠাও। আমি সিভি পাঠাই। তারপরে দুদিন পরেই আমার ফোন আসে যে তুমি ইন্টারভিউর জন্য আসতে পারো। আমি গেলাম ইন্টারভিউ মালদা মিশন হাসপাতালে, দিয়ে তারপর ইন্টারভিউ কমপ্লিট হলো। বললো যে তোমাকে জানিয়ে দেওয়া হবে কিছুদিনের মধ্যে যে তুমি সিলেক্ট হবে কি হবে না। তারপর কিছুদিন পর গিয়ে আমাকে আবার ফোন করা হলো, বললো যে তুমি সিলেকশন হয়েছো, এবার তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আসতে হবে। দিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আমাদের ফেসবুক পেজে কিছুটা কথা মানে একটা দেওয়া আছে, নোটিশ দেওয়া আছে, ওই নোটিশে ফলো করে তোমরা আসবে। ওই নোটিশে লেখা ছিল যে 5,000 টাকা ড্রেসের জন্য দেওয়া হবে, মানে দিতে হবে। আবার ওই টাকাটা স্যালারির সাথে সাথে 6 মাস পর, মানে যে রীতিমতো কাজ করবে সে 6 মাস পর 5,000 টাকাটা ফেরত পাবে। কিন্তু আমরা এখনও পর্যন্ত কোনো কাজ পাইনি। দিয়ে আবার আমার সিলেকশন হলো। আমি অনেক দিন পর ফোন করি, ফোন উঠাই না। দিয়ে আমি আবার একবার আসলাম। একবার এসে আমাকে বলল যে ঠিক আছে তুমি যখন এসেছো আমাদের কিছুদিন দেরি হবে, এখনও ওটির মেশিনগুলো আসেনি বা আদার্স কিছু আসেনি। যে ঠিক আছে ম্যাম, আমাকে জানাবেন, আমার কাজের খুবই দরকার। দিয়ে আবার আমাকে ফোন করে বলছেন যে গার্জেনকে নিয়ে আসেন। তারপরে আমি তার পরের দিনই আমার মাকে নিয়ে যাই। মাকে নিয়ে যাওয়ার পর ওখানে ভেতরে আমাকে মোবাইল, আমি ভাবলাম প্রথমে আমি ফেক নিউজ শুনছিলাম, দিয়ে আমার ভয় হচ্ছিল, তো আমি মোবাইল নিয়ে ঢুকছিলাম। আমাকে মোবাইল নিয়ে ঢুকতে দেয়নি। তারপরে আমার মাকে বলা হয় যে এটা যে টাকা, আবার আমাদের টাকা যে লাগবে 13,000 টাকা, এটা আমাদের 2 মাসের ট্রেনিংয়ের জন্য। এখানে হস্টেলেই থাকা খাওয়া দেওয়া হবে, শুধু 13,000 টাকা লাগবে ট্রেনিংয়ের জন্য, 2 মাসের জন্য। তারপর 2 মাস ট্রেনিং করার পর আমাদের কাজ দেওয়া হবে। বলছি ঠিক আছে, আমি তো হঠাৎ করে এত টাকা দিতে পারবো না। তো আমি 6,500 টাকা দিলাম। আমি প্রথমে 4,000 টাকা দিয়েছি ড্রেসের জন্য, তারপরে 6,500 টাকা আমি সেদিন দিলাম। দিয়ে আমাকে বললো যে ঠিক আছে তোমাকে কিছুদিনের মধ্যেই ফোন করা হবে। তারপরে আবার আমি ফোন করি, ওনারা ফোন করেন না। আমি ফোন করি, ফোন তোলে না। তারপর আমি আবার একদিন আসি, আমি ভিতরে ঢুকতে চাই, তো আমাকে ভিতরে ঢুকতে দেয় না। রিসেপশনের লোকজন বলে যে তোমাকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। বলছি কেন, আমি তো কাজের জন্য এসেছি। তবুও আমাকে বললো যে না, ভিতরে ঢুকতে দেওয়া হবে না। আমি যেহেতু একা এসেছিলাম তো আমি ভয় পেয়ে চলে যাই। তারপর কিছুদিন পর আমি এই 3 দিন আগে আমি আবার ফোন করলাম, ফোন উঠাচ্ছিল না। দিয়ে আবার ফোন ওরাই করলো, ওরা আমাকে কোনো কথাই বলতে দিল না। ওরাই বললো যে ছেলে মেয়ের হস্টেল এখনও সেপারেট হয়নি, কাজ এখনও কিছুটা বাকি আছে,
তারপর ছেলে মেয়েদের হস্টেল যখন সেপারেট হয়ে যাবে তখন আপনাকে ডেকে নেওয়া হবে। তারপরে এটাও বললো যে তুমি যদি পারো তাহলে বাড়ি থেকে কাজ করতে পারো 10টা থেকে 4টা অবধি। আমি বললাম আমার বাড়ি ভূতনি দেওয়ার, আমি এত দূর থেকে কাজ কিভাবে করব, আমার তো বাড়ি যেতে সন্ধ্যা হয়, আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ। দিয়ে এরপরে বললো ঠিক আছে তাহলে কিছুদিন পর জানানো হবে। হলো এর মতো এখনও আমাকে আমি ফোন করছি তো এখন আর ফোন লাগছে না। থানাতে গেছিলেন? থানাতে গেছিলাম, ওখানে আমাদের কোনো রেসপন্স দেয়নি। থানাগুলো সাহায্য করছে না, এমনকি আমরা যেখানে দাঁড়িয়েছিলাম মালদা মিশন হাসপাতালে একজন রিপোর্ট করেছিলেন, কমপ্লেন করেছিলেন, ওই দাদাটার তরফ থেকে একটা যে পুলিশ এসেছিলেন উনি আমাদের ডাইরেক্ট বললেন যে আমি ওর জন্য এসেছি, তোমাদের জন্য নয়। আপনার থানা কমপ্লেন নেওয়া হচ্ছে না? না, বাধ্যতামূলক আমি ডিএম এর কাছে এসেছি, আমি দরখাস্ত দিয়েছি ডিএমকে। আমি টাকা চাই। আপনার নাম? গৌরী মণ্ডল। বীরভূম থেকে এসেছি। আমি মোটামুটি আগস্ট মাসের আগে জুন মাসে আমি ফোনের মধ্যে দেখি ফেসবুক পেজে যে মালদা মিশন হসপিটাল একটা ওপেনিং হচ্ছে, তাতে অনেক রকম ভ্যাকেন্সি আছে। সেই ভ্যাকেন্সির মধ্যে আমার পদের একটা আমি ভ্যাকেন্সি খুঁজে পাই, জিএনএম স্টাফ নার্স, এবং সেই কারণে আমি আমার সিভিটা তাদের দেওয়া ফোন নাম্বারে পাঠাই এবং তারা তার পরের দিনই আমাকে ফোন করে ডাকে জয়েন করার জন্য, ইন্টারভিউ দেওয়ার জন্য। তারপর আমি ইন্টারভিউ দিতে সেখানে আসি, মালদা মিশন হসপিটালে ইন্টারভিউ নেওয়া হয় এবং রীতিমতো আমি সিলেক্টেডও হয়ে যাই। তারপরে আমাকে ফোন করা হয় যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তুমি এসো। তারপর আমি আগস্ট মাসের 25 তারিখে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এসেছিলাম মালদা মিশন হসপিটালে, এবং সেখানে আমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আধার কার্ড সামথিং কিছু আমার দেখার পর বলছে যে আমাদের ড্রেসের তৈরির জন্য 5,000 টাকা করে তোমাদের জমা দিতে হবে। তো আমি তো সেই মুহূর্তে টাকা নিয়ে যাইনি, তবুও আমি বাড়ি থেকে সেটা ম্যানেজ করে আমি সেই টাকা জমা দিলাম। আমার ড্রেসের মাপ নেওয়া হলো তারপর আমাকে বলা হলো যে আমি জানতে চাইলাম যে আমার স্যালারি সিস্টেম কত, বললো 14,500, আর আমাকে বলেছিল যে আপনি কত আশা করছেন, আমি সেখানে বলেছিলাম 15,000। তারপর আমি বললাম জয়েনিং ডেট কবে, বললো কি জয়েনিং ডেট এখন জানাতে পারছি না, দুর্গাপুজোর পর মোটামুটি আপনাদের জানানো হবে। এইভাবে সে আমাদেরকে ফিরিয়ে দেয় সেদিন। তারপর আমি রেগুলার রীতিমতো ফোন করছি আমি যে কবে জয়েনিং হবে। তার একটার পর একটা সিস্টেম বলতেই আছে, একটার পর একটা ডেট দিতেই আছে, জয়েন হচ্ছে না। তার কিছুদিন মোটামুটি 2-3 দিন আগে আমি ফেসবুক পেজে আবারও দেখি একটা নিউজ যে এরকম ঝামেলা চলছে মালদা মিশন হসপিটালে, এটা একটা ফ্রড। এইরকম দেখার পর আমি এখানে এসেছি বীরভূম থেকে। আমি আমার টাকা ফেরত চাইছি, কিন্তু তারা আমাকে বলছে যে যা করার করে নাও, এখন দিতে পারবো না, তোমরা ডেট নাও। এভাবে 3-4 বার ডেট দিতে বলছে, এইভাবে আসা সম্ভব হচ্ছে না। 5,000 টাকার জন্য যদি আমি 5 বার আসি তাহলে আমার টাকাটা নেওয়ার মানে কি হবে? বীরভূম থেকে আমাদের ফ্যামিলি থেকে আমরা 4 জন আছি। আমার নিজস্ব বোন আছে, প্লাস আমার দাদা, আমার বৌদি আছে। কত করে নিয়েছে? আমাদের 5,000 করে নিয়েছে। একটা ফ্যামিলি থেকে আমরা 20,000 টাকা দিয়েছি টোটাল। এরকম কি শুনছেন কত জনের কাছে নিয়েছে এরকম মোটামুটি শুনছি 4,000-এর ওপরে নিয়েছে, 4,600 প্লাস জনের কাছ থেকে। হ্যাঁ, এত জনের কাছ থেকে নিয়েছে। এবার কারোর কাছে 5,000, কারোর কাছে 10,000, এভাবে 40,000 পর্যন্ত চলে গেছে। টাকাটা কিভাবে দিয়েছিলেন আপনারা? আমরা দিয়েছি, ক্যাশ দিয়েছি। হ্যাঁ, ক্যাশ দিয়েছি। হ্যাঁ, ক্যাশ দিয়েছি। সবাই দেয়নি, এবার কিছু জন শুনছি ওরা ফোন পে দিয়েছে, আমার দাদা বৌদিরা, আমরা 2 বোন দিয়েছি, আমরা ক্যাশ দিয়েছি। থানায় যাইনি। আজকে যখন মালদা মিশন হসপিটালে আমরা উপস্থিত ছিলাম সেখানে পুলিশ এসেছিলেন। পুলিশ আমাদেরকে বললেন যে আমি পার্সোনালি একজনের জন্য এসেছি, আমি তোমাদের জন্য তো আসিনি, তাহলে তুমি যাও থানায় দিয়ে কমপ্লেন করো, তাহলে আমি আবার আসবো, এইভাবে বলছেন। আচ্ছা, কোথায় কমপ্লেন করলেন? তারপর আমি ডিএম অফিসে এসেছি, আমি সেখানে জানিয়েছি। কারণ পুলিশ তো রাস্তায় যেখানে দেখতে পাবে, যদি আমি কোনোভাবে ঝামেলায় পড়ি তাহলে সেখানে সবাইকে করবে। হ্যাঁ, দিয়েছি। আপনার নাম? শাহনাজ পারভিন। বীরভূম বাড়ি? হ্যাঁ, বীরভূম মুরারই। শুরু থেকেই আছি। 2025 সালের মার্চ মাসের 1 তারিখ থেকে আমি জয়েন করেছিলাম ওখানে। ইন্টারভিউ স্টার্ট হয় 15 তারিখ থেকে, মার্চ মাসের 15 তারিখ থেকে স্টার্ট হয়। আর ইন্টারভিউয়ের নাম করে এখন অবধি ওরা 4,600 প্লাস ক্যান্ডিডেট সিলেক্টেড করে নিয়েছে। ওখানে যেটা রিসিভ কপি দেওয়া হচ্ছে হাদি টেলার্স নামে, সেই রিসিভ কপিটা আমাদের টেলার্সের দোকান থেকে নেওয়া। আমাদেরকে বলা হয়েছিল যে 400 বেডের হসপিটাল হবে, যেটা হচ্ছে সেমি গভর্নমেন্ট। ওরা আদৌ এখন পর্যন্ত কোনো লাইসেন্স পায়নি, যেটা পেয়েছে হেলথ কেয়ারের লাইসেন্স সেটা 0 বেড। তা সত্ত্বেও ওরা 4,600 প্লাস ক্যান্ডিডেট নিয়েছে। 4,600 প্লাস ক্যান্ডিডেটের কাছ থেকে 5,000 করে টাকা নিয়েছে। আর কিছু জনের কাছ থেকে ট্রেনিংয়ের নাম করে 13,000 করে নিয়েছে। কিছু জনের কাছ থেকে আর্জেন্ট জয়েনিং বলে 50,000-এর আপে নিয়েছে টাকা। টেলার্সের বিষয়ে বলি যে টেলার্সকে যে বলা হয়েছিল যে আমাদের 400 বেডের হসপিটাল, আমার 300টা প্যাড দরকার।
কাজগুলো তোমাকে দেবো, মানে সেলাইয়ের কাজগুলো তোমাকে দেওয়া হবে। কিন্তু 300টা প্যাডের পারমিশন নিয়ে ওরা এতগুলো প্যাড ছাপিয়েছে আমাকে না জানিয়ে, মানে টেলার্সকে না জানিয়ে। এখন অবধি টেলার্স জানেন না যে আদৌ কতজনকে নেওয়া হয়েছে। কত টাকার নয়ছয় হয়েছে, কত টাকার হয়েছে জমা পড়েছিল? জমা পড়েছিল তো কারেকশন করলেই পেয়ে যাবেন। মোটামুটি কত টাকা হয়েছে 3 কোটি প্লাস। এই প্রতারণা? হ্যাঁ, প্রতারণার কারা কারা যুক্ত এটা? হসপিটাল কর্তৃপক্ষ। কি নাম? নাম হচ্ছে নাজিমা খাতুন এবং নাজিউল শেখ তার দাদা। নাজিমা খাতুন যিনি হচ্ছেন একজন চোখের পাওয়ার চেককারিনী, কিন্তু ও নিজেকে সামনে আনছেন মানুষের সামনে যে আমি একজন চোখের ডাক্তার, একজন চক্ষু বিশেষজ্ঞ, এবং গ্রামাঞ্চলে গিয়ে গিয়ে ক্যাম্প করছেন চোখের ডাক্তার হিসেবেই। সেই কি হাসপাতালটা তৈরি করেছে? সেই ম্যানেজমেন্ট হিসেবে আছেন এবং উনি ডক্টর হিসেবেও আছেন, ওখানে ট্রিটমেন্টও করছেন ওখানে। কতদিন ধরে টাকা নেওয়া হচ্ছে? টাকা নেওয়া হচ্ছে মার্চ মাস থেকে, 2000 2025 সালের মার্চ মাস থেকেই টাকা নেওয়া হচ্ছে। আর কি চান আপনারা এখন? এখন আমরা চাই সুষ্ঠু বিচার। অভিযোগ করেছেন কোথাও? অভিযোগ করেছি আমি কালিয়াচক থানায় 1 তারিখে, মানে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে অভিযোগ করেছি। তারপরের দিনও আমি গেছিলাম রিসিভ কপি আনতে। তারপরে 7 তারিখে আমাকে ডাকা হয়েছিল, কিন্তু এখন অবধি কেস ফাইল হয়নি ওখানে। তাই আমি ডিএম এর দ্বারস্থ হয়েছি যেন আমাদের কেসটা একটু দেখা হোক। বলছি মালদা জেলা ছাড়া কোন কোন জেলার প্রার্থীরা রয়েছে? মালদা জেলা ছাড়া বীরভূম জেলার আছে, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, তারপরে আছে ধুলিয়ান, পাকুড়, বিভিন্ন জায়গার, সব জায়গা থেকে এসছে। সব জায়গার ক্যান্ডিডেট প্রতারিত হয়েছে, সব জায়গা থেকে এসছে। নেপালের আমি দুটো দেখেছি নিজে। এখন কি চাইছেন আপনারা? আমি সুষ্ঠু বিচার চাইছি। আমি আমার একার হয়ে লড়ছি না, আমি 4600 প্লাস ক্যান্ডিডেটের হয়ে লড়ছি। কেননা এদের মধ্যে অনেকেই গরিব দুস্থ পরিবার থেকে উঠে এসেছেন। তারা কিভাবে টাকা দিয়েছেন? টাকা চাইছেন না চাকরি চাইছেন? চাকরি তো হবেই না, আমরা টাকা ব্যাক চাইছি এবং তাদের বিচার চাইছি, যেন তাদের শাস্তি হোক, এটা চাইছি। তো এদের মধ্যে থেকে কিছু টাকা আমার অ্যাকাউন্টে এসেছিল ঠিকই, আমি সঙ্গে সঙ্গে নাজিমা খাতুন এবং নাজিউলের অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করেছি। সেটার স্টেটমেন্ট আমি পুলিশের হাতেও দিয়েছি কালিয়াচক থানায়, এবং আমাদের যে প্রেস আছে তা ওনার হাতেও দিয়েছি আমি। এখন নাজিমা আমাকে ভয় দেখাচ্ছে, আমাকে হুমকি দিচ্ছে এবং আমাকে বলছে যে যতগুলো টাকা হাবিবার অ্যাকাউন্টে গেছে প্রত্যেকটা টাকা হাবিবা মেরে খেয়েছে। এমনকি আমি প্রমাণ দিয়ে দিয়েছি। তারপরেও কি নাম আপনার? আমার নাম হাবিবা খাতুন। তৃণমূলের যারা অবৈধ কাজে যুক্ত ছিল তারা প্রচুর পরিমাণ টাকা প্রশাসনের সহযোগিতাতে লোক ঠকিয়ে জায়গা জমি ব্যবসা পাচার সবটাতে করেছে। এরপরে তারা সমাজে একটা ভালো মানুষ সাজার জন্য চারিদিকে গোটা মালদা জেলা জুড়ে নার্সিংহোমের ব্যবসা শুরু করেছে, এবং এই নার্সিংহোমের ব্যবসাটাও তারা আগে যে অবৈধ ব্যবসা করতো সেই ব্যবসার মতোই চলে। সেই জন্য নার্সিংহোমকে সামনে খাড়া করে আর বেকার যুবক যুবতীদেরকে অনলাইনে কিংবা অ্যাডভার্টাইজ করে কাজে নেওয়ার জন্য প্রচুর টাকা নিচ্ছে। এবং এই টাকা নেওয়ার পিছনে যখন তাদেরকে ধরতে যাচ্ছে এই মালিক কর্তৃপক্ষ কিংবা ম্যানেজারকে, তখন তাদের অন্তরায় হচ্ছে তৃণমূল দল আর প্রশাসন, এবং এটা 15 বছর ধরেই চলছে। সেই জন্য এই জাতীয় যারা তাদের ওই পাচারকারীর ইমেজ থেকে ডাক্তারের ইমেজে কনভার্ট হচ্ছে, তাদের ব্যবসা একই থাকছে, শুধু সিস্টেমটা পাল্টে দিচ্ছে। এবং এই সিস্টেম পাল্টাতে গিয়ে তাদের যা যা অবৈধ ব্যবসা অবৈধ সিস্টেম সেটাই চলাচ্ছে। এখানে বেকার যুবকরা প্রলোভিত হয়ে, তা তো স্বাভাবিক ব্যাপার, বেকার হয়ে তো তারা কাজের সন্ধানে ঘুরবে। এইটা একটা নতুনভাবে ওরা ভদ্র সভ্যভাবে লোককে লুট করার আইটেম শুরু করেছে, এবং এইটা করার পিছনে প্রশাসন তাদের সঙ্গে যুক্ত, তৃণমূল যুক্ত। তাই তারা এক একবার নতুন নতুন রূপ পাল্টিয়ে এই ব্যবসাটায় নেমেছে। এইটা প্রশাসন এবং তৃণমূল যদি ওই সমস্ত লোকের মাথা থেকে হাত তুলে দেয়, তাহলে সাধারণ পাবলিক এবং প্রশাসন দুদিনের মধ্যে তাদেরকে শিগরে ঢুকিয়ে দিবে, এটা আমাদের বিশ্বাস। কিন্তু ঢুকাতে এই জন্যই পারছে না, প্রশাসনও তাদের সঙ্গে যুক্ত, সরকারি দলও তাদের সঙ্গে যুক্ত, এইটাই হচ্ছে অন্তরায়। বলছি সুজাপুরে একটি বেসরকারি হাসপাতাল খুলেছে, মানে নার্সিংহোম, সেখানে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তুলেছে, বেকার যুবক যুবতীদের কোনো চাকরি দেয়নি। এই বিষয়ে আপনারা শাসক দলের কি বলছেন? দেখুন, বিষয়টা আমাদের কাছে যেভাবে গোচরে আসলো এবং অনেক প্রতারিত ছেলেমেয়েরা বিভিন্নভাবে অভিযোগ করছে, তো যেহেতু এটা প্রাইভেট ব্যাপার এবং
আরো যুবক যুবতীদের উচিত ছিল খোঁজ খবর নিয়ে বিষয়গুলোতে এগোনো। তো যা হোক, প্রশাসন, পুলিশ ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করেছে অভিযোগের ভিত্তিতে। এবং একটা কথাই বলি যে আইন আইনের পথে চলবে। কোনো প্রতারককেই এই পুলিশ যদি ঠিক মতো অভিযোগ হয়, প্রশাসন কিন্তু ছেড়ে কথা বলবে না। আপনারা কোনোভাবে সাপোর্টে থাকছেন না এসব? না না, একটা প্রাথমিক একটা প্রাইভেট সংস্থা কেউ যদি টাকা নিয়ে চাকরি দেওয়ার নাম করে যদি সেটা প্রতারণা করে, সেটা তো প্রতারণা। সেই প্রতারণার বিরুদ্ধে নিশ্চয়ই নির্দিষ্ট যদি অভিযোগের হয়, সেই অভিযোগের তদন্ত হবে এবং সেই অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেবে। এটাই আমাদের দলের নীতি এবং এটাই আমাদের দলের বক্তব্য। আশা করি মালদা জেলা প্রশাসনেরই এটা বক্তব্য। আপনার নাম আর জেনে আমি শুভময় বসু, মুখপাত্র, মালদা জেলা তৃণমূল কংগ্রেস।